ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জিয়ারুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতিতে সাধারণত ফিফু পদ্ধতিতে যেভাবে হিসাব রাখা হয় আজকে আমি তাই তোমাদেরকে দেখাবো। ফিফু পদ্ধতি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আগের মাল আগে ছাড়ার পদ্ধতি। তোমার কাছে যে মালটা আগে আসছে সে মালটাই কি করতে হবে, আগে ছাড়তে হবে। এটাই হলো ফিফু পদ্ধতি। আমি একটু উদাহরণ দিচ্ছি। যদি টিকিট সংগ্রহের জন্য কিছু ব্যক্তি লাইনে দাঁড়ায়, তাহলে যে লাইনে আগে দাঁড়াবে তাকে আগে টিকিট দেয়া হবে। তাহলে যে ব্যক্তি আগে দাঁড়ালো তাকে আগে টিকিট দেয়া হলো। ফার্স্ট ইন ফার্স্ট অর্থাৎ যে প্রথম তাকেই প্রথমে দেওয়া হবে। এটাই হলো ফিফু পদ্ধতি। অর্থাৎ গোডাউনে যে মালটা আগে আসবে সেই মালটাই আগে ছাড়াই হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফু পদ্ধতি। এই ফিফু পদ্ধতিতে আমরা সমাপনী মজুদ পণ্যের মূল্য জেনে থাকি, কি পরিমাণ পণ্য প্রাপ্তি ঘটলো এবং আগমন ঘটলো তা জানতে পারি। কত তারিখে ইস্যু করা হলো বা কত তারিখে পণ্য ক্রয় করা হলো এই সম্পর্কে যাবতীয় তথ্য আমরা জানতে পারি। তাহলে আমরা প্রথমে দেখে নেই ফিফু পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়। দেখো, আমি এখানে একটি প্রশ্ন নিয়েছি। সানবান লিমিটেড এর 2018 সালের মার্চ মাসে মজুদ বিভাগের তথ্য নিম্নরূপ। কি বিভাগ? মজুদ বিভাগ। অর্থাৎ যেখানে মাল মজুদ রাখা হয় সেখানে যে তথ্য ছিল পণ্যের সেগুলো আমি নিয়েছি। মার্চের 1 তারিখে ক্রয় করেছে, আবার 6 তারিখে, 10 তারিখে এভাবে লেনদেনগুলো কি হচ্ছে সংগঠিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে সমাধান করব আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো তোমার ছক। ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার জন্য এই হলো ছক। মালের বিবরণ, কোড নম্বর, বিল নম্বর, যখন এগুলো প্র্যাকটিক্যালি গোডাউনে আসে তখন এইভাবে, তখন এখানে একটা কোড নাম্বার বা বিল নাম্বার লিখে রাখা হয়। জাস্ট এখানে শুধু ফর্মালিটিস রক্ষা করা হয়েছে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা আমরা এখানে লেখা হয়েছে। আর এগুলোর মাধ্যমে সহজে আমরা জানতে পারি যে ফিফু পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়। তাহলে দেখো, প্রথম ছকটা দেখে নিচ্ছি। প্রথম হবে তারিখ। প্রথম কি হবে? তারিখ, তারপর বিবরণ, এরপর প্রাপ্তি। এখানে বইয়ে ক্রয় লেখা আছে, তোমরা ক্রয়ও লিখতে পারো, তবে প্রাপ্তি লেখাটা বেটার। কারণ এখানে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত অনেক সংক্রান্ত তথ্য থাকে, যে কারণে তুমি প্রাপ্তি অর্থাৎ যে পরিমাণ তুমি পণ্য পেলে, গোডাউনে যে পরিমাণ পণ্য আসলো এটাই হলো আগমন। যত আগমন ঘটবে এটাই হলো টোটাল প্রাপ্তি। ইস্যু অর্থাৎ যে পরিমাণ পণ্য তোমার কাছ থেকে চলে গিয়েছে, অর্থাৎ গোডাউন থেকে চলে গিয়েছে, নির্গমন ঘটলো, তাই হলো ইস্যু। উদ্ধৃত, উদ্ধৃত তো আমরা বুঝে থাকি যে প্রাপ্তি এবং ইস্যু এর যে পার্থক্য সেটি হলো কি উদ্ধৃত। একক দর টাকা, একক দর টাকা। এখানে তোমরা উপরে পরিমাণ লিখতে পারো, বা পরিমাণ লিখলে সেটা একক নাকি টন না কেজি আবার লিখতে হবে। এজন্য আমি তোমাদের বোঝার সুবিধার্থে কি লিখেছি, শুধু একক লিখেছি। একক, তুমি কত একক পণ্য ক্রয় করেছো এরকম থাকবে। দর তো বলা আছে, টাকা এভাবে প্রতিটাই। অর্থাৎ তোমার তিনটা, প্রথমে তুমি তারিখ নিবে, তারপর বিবরণ নিবে, তারপর তিনটা ছক করবে। প্রাপ্তি, ইস্যু, উদ্ধৃত এগুলাকে তিন তালা বানাবে। অর্থাৎ একক, দর, টাকা এভাবে তিনটা ঘর করে তোমার প্রতিটা কি করতে হবে, শেষ করতে হবে। দেখো, এখানে আমরা এখন প্রশ্ন দেখব এবং একটি একটি করে লিখব আসলে কিভাবে সমাধান করা হয়। তাহলে আমরা শুরুতে আবার একটু পড়ে নিচ্ছি। সানবান লিমিটেড এর 2018 সালের মার্চ মাসের মজুদ বিভাগের তথ্য নিম্নরূপ। 2018 মার্চ 1 প্রারম্ভিক উদ্ধৃত 500 একক, একক প্রতি দর 20 টাকা। অর্থাৎ প্রারম্ভিক উদ্ধৃত আগেই যা ছিল তাই হলো প্রারম্ভিক উদ্ধৃত। তাহলে আমরা এখানে লিখব 2018
18 মার্চ 1। তাহলে দেখো মার্চের 1 তারিখ কি ছিল? প্রারম্ভিক উদ্দীপ্ত। তাহলে আমি এখানে লিখে নেই প্রারম্ভিক উদ্দীপ্ত। আচ্ছা, কত ছিল? 500 একক। উদ্দীপ্ত, এখানে উদ্দীপ্ত কথাটা আছে, তার মানে প্রারম্ভিক, সেটা আমি উদ্দীপ্তে চলে যাবে। তাহলে দেখো প্রারম্ভিক উদ্দীপ্ত আছে, আমরা উদ্দীপ্তের মধ্যে লিখবো। তাহলে এখানে কত আছে? 500 একক। এই যে একক 500 একক, কত টাকা করে একটার দাম? 20 টাকা। তাহলে 5 দুগুণে 10, কত আসে? 10,000 টাকা। 500 একক আমি 500 একক কি ছিল? উদ্দীপ্ত ছিল, প্রতিটার মূল্য ছিল 20 টাকা করে আমি নিলাম, গুণ করে যা হয় সেই আমি উদ্দীপ্ত লিখেছি। এখন আমরা লিখব 6 তারিখ, ক্রয় 1000 একক, একক প্রতি দর 12 টাকা। আচ্ছা, ক্রয় করলে গোডাউনে মাল আসে নাকি যায় সেটাকে আইডেন্টিফাই করো। অবশ্যই আসে, গোডাউনে মাল বৃদ্ধি পায়, তার মানে প্রাপ্তি, তুমি পেয়েছো। এই জন্য কি লিখতে হবে? এখানে আমরা শুধু ডট ডট দিয়ে যাব। এখন মার্চের কয় তারিখ? 6 তারিখ। এখন আমি কি করেছি? ক্রয় করেছি, তাহলে এখানে লিখো ক্রয়। তাহলে তুমি নিশ্চিত হলে যে ক্রয় করলে পণ্যের বৃদ্ধি ঘটে, অর্থাৎ প্রাপ্তি ঘটে। সে প্রাপ্তি যদি হয়, কত গুলো ক্রয় করেছিলে? 1000। আমরা এখানে লিখব 1000। প্রতিটার মূল্য কত ছিল? 12 টাকা করে। এই যে দরের কাজ ঘরে লিখলাম 12 টাকা। তাহলে 1000 দিয়ে 12 কে যদি গুণ করি কত হবে? 12,000। উদ্দীপ্ত মানে কি? তোমার কাছে এখন কত আছে সেটার একটা উদ্দীপ্ত টানতে হবে। জের যাকে বলে, যদি তোমরা খতিয়ান করে থাকো, খতিয়ানের যে উদ্দীপ্ত পেয়ে থাকি আমরা জের পদ্ধতিতে, একবার টাকা নিয়ে বোঝা যায় যে আমার কাছে কত পরিমাণ টাকা আছে। আমরা সেইভাবে দেখবো। তোমার কাছে আগে ছিল 500 একক, 20 টাকা করে 10,000, এটা আমরা আগে লিখবো। 500 একক 20 টাকা করে 10,000 টাকা তোমার কাছে ছিল। তুমি নতুন করে ক্রয় করেছো 1000, প্রতিটার মূল্য 12 টাকা করে, 12,000। তাহলে এখানে লিখো 1000 আমরা পেয়েছো, প্রতিটার দাম ছিল 12 টাকা করে, 12,000। এখন তোমার কাছে দুই ধরনের পণ্য আছে, একটা হলো 20 টাকা মূল্যের, একটা হলো 12 টাকা মূল্যের। কি পরিমাণ আছে তুমি সেটা বুঝতে পারতেছো? 500 একক, 1000 একক। ক্লিয়ার? ওকে। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি 10 তারিখে। মাল ইস্যু 700 একক। ইস্যু মানে কি? বিক্রি করে দেওয়া, তোমার কাছে চলে গেছে, সরবরাহ করা। ইস্যু মানে কি? সরবরাহ করা। তাহলে তোমার গোডাউন থেকে মাল তুমি দিয়ে দিয়েছো, অবশ্যই তার ইস্যু করা যাবে। তুমি ইস্যু লিখতে পারো বা প্রদান লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন শর্ত হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। 1 2 3 4, অর্থাৎ প্রথম দিতে হবে 1 থেকে, এরপর 2 থেকে, এরপর 3 থেকে, সিরিয়ালি আসতে হবে। তাহলে দেখো তোমার কাছে পণ্য আছে 500 একক, এখানে আছে 1000 একক। তোমার দিতে হবে তাকে কত একক? 700 একক। 700 একক তোমাকে যদি দিতে হয়, তাহলে দেখো তোমার কাছে আছে কত? এক নম্বরে 500। তাহলে তুমি আগে দিবে তাকে 500, এরপর বাকিটা নিচ থেকে দিতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমি প্রথমে লিখে নেব এখানে তারিখ দিয়ে 10। কি করেছো? ইস্যু। তাহলে লিখো ইস্যু। কতগুলো করেছো? 700। কোন ঘরে যাবে? প্রাপ্তির ঘরে নাকি ইস্যু ঘরে? অবশ্যই ইস্যু ঘরে যাবে। আমার কাছ থেকে পণ্য কিনেছে, গোডাউন থেকে চলে গিয়েছে, তাহলে আমরা লিখবো ইস্যু।
ইস্যু কতগুলো করেছ? এই যে 700 একক। এখন তোমার কাছে তো প্রথম আছে 500, এরপর আছে 1000। আমি লিখেছি 1 2 3 4, অর্থাৎ উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে এইভাবে আসবে, উপর থেকে নিচ দিকে 1 2 3 4। তোমার কাছে আছে হলো 500, সেখান থেকে প্রথমে দিতে হবে, তাহলে তোমার দিতে হবে 700। তাহলে প্রথমটাকে 500 দিয়ে দাও। আচ্ছা দিলা, তারপর বাকি থাকে কত? 200। এভাবে দিতে হবে। ওকে, তাহলে আমরা দিচ্ছি। এখন কত দিতে হবে? 500। শুরুতে দিতে হবে 500। ইস্যু করে আমি এখানে ইস্যু করে প্রথমে লিখব 500। এটা কয় টাকা করে ছিল? 20 টাকা করে। তাহলে এখানে লিখলাম 20 টাকা করে। এরপরে কত টাকা আসে? তাহলে 10,000 লিখলাম। এখন তাকে তো আমার দিতে হবে 700, আমি প্রথম দিলাম 500, আমার কাছে অবশিষ্ট তাকে দিতে হবে 200। তাহলে আমার কাছে যে 1000 আছে এইখান থেকে দিয়ে দেব আমি 200। তাহলে এখান থেকে দিয়ে দিচ্ছি 200। এই হলো 500 আর 200 700। তাহলে এইটা রেট কত ছিল? 12 টাকা করে। 12 গুণে 24, 2400 টাকা। এখন আবার উদ্বৃত্ত আমি কি করব? 1 নাম্বার আমার শেষ, এখানে কোনো ব্যালেন্স নেই। 500 ছিল, আমি 500 দিয়ে দিয়েছি। এখন আমার কাছে রয়ে গেছে কত? 1000, সেখান থেকে দিয়ে দিয়েছি 200। তাহলে আমার কাছে কত হলো? 800। তাহলে আমি এখানে উদ্বৃত্ত করলে 800 আমার কাছে রয়ে গেছে। এটার মূল্য কত আছে? 12 টাকা। 8 12 96, 9600। 8 10 80, 8 2 16। আচ্ছা 96 ফাইল। তাহলে আমি আবার বলতেছি 1 2 3 4, উপর থেকে নিচ দিকে তোমার কাছে পণ্য ছিল, উদ্বৃত্তের দিকে তাকাও 500 আর 1000, সেখান থেকে তোমার দিতে হবে টোটাল 700। 700 তো আমি প্রথম দিব 500, এরপর দিলাম 200। নেক্সট আমরা যাচ্ছি 15 তারিখে। 15 তারিখে বলা আছে 6 তারিখে কৃত পণ্য ফেরত 50 একক। তাহলে কৃত পণ্য ফেরত 6 তারিখে তুমি ক্রয় করেছিলে, যদি তুমি ক্রয় করে থাকো, এই মাল প্রাপ্তি ঘটেছিল, সেই মাল কি হয়েছে? তুমি ফেরত দিয়ে দিছো, তার মানে ইস্যু করেছো, ক্রয় ফেরত। তাহলে এখানে লিখো 15 তারিখ, দেখো ক্রয় ফেরত। তোমাকে কিন্তু কত তারিখের মাল ফেরত দেওয়া হয়েছে? 6 তারিখে। তাহলে 6 তারিখে তুমি কত করে কিনেছিলে? 12 টাকা করে। কতগুলো কিনেছিলে? 1000। তোমাকে এখানে আইডেন্টিফাই করে দিয়েছে কত তারিখের পণ্য তোমাকে ফেরত দিতে হবে, অর্থাৎ তুমি কত তারিখে পণ্য ফেরত দিয়েছো বলা আছে। তাহলে আমরা ক্রয় করলে যদি প্রাপ্তি করা যায়, তাহলে ক্রয় ফেরত উল্টা কাজ করতে হবে, ইস্যু করা যাবে। ক্রয় ফেরত তুমি কিনেছিলে, সেটা ফেরত দিয়ে দিয়েছো, তোমার কাছ থেকে চলে গেছে, তাহলে অবশ্যই কি করতে হবে? এখানে লিখতে হবে ইস্যু করে। তাহলে কতগুলো ফেরত দিয়েছো? এখানে বলা আছে 50 একক। তাহলে আমরা এখানে লিখব 50 একক। যদি ফেরত দাও, প্রতিটা দাম কত ছিল? এই যে তুমি 6 তারিখে ক্রয় করেছিলে 12 টাকা, তাহলে দেখো 12 টাকা করে ক্রয় করেছিলে, 5 12 60, 600 টাকা। এখন খেয়াল করো, তোমার কাছে উদ্বৃত্ত কত থাকবে? 800 থেকে আরো 50টা দিয়ে দিয়েছো, তাহলে থাকবে 750টা। 9600 থেকে 600 টাকা বাদ দিয়ে দাও, 12 টাকা করে 9000। আমি আবার বলছি, তুমি ক্রয় ফেরত দিয়েছো, ক্রয় ফেরত দিলে তোমার কাছ থেকে গোডাউন থেকে মাল চলে যাবে। যদি চলে যায় তাহলে ইস্যু করে যাবে। তাহলে দেখতে হবে কত তারিখে পণ্য তুমি ক্রয় ফেরত দিয়েছিলে? 6 তারিখে। 6 তারিখে 1000 টাকা ছিল। আচ্ছা 1000 একক ছিল, 12 টাকা ধরে এটাকে আমরা ফেরত দিয়ে দিলাম। এরপর দেখি কি বলেছে, 20 তারিখ মাল ক্রয় 700 একক, একক প্রতি 10 টাকা। তাহলে আমরা ক্রয় লিখি, 20 তারিখ লিখব ক্রয়। আচ্ছা ক্রয় করলে আমরা কি হয়? আমাদের প্রাপ্তি ঘটে। তাহলে কতটা ক্রয় করেছ? 700 একক। আমরা লিখলাম 700 একক। কয় টাকা করে? 10 টাকা করে।
কত আসে 7000। এখন আমরা ব্যালেন্স কিভাবে লিখব অর্থাৎ উদ্ধৃত কিভাবে লিখব? তোমার কাছে টোটাল কত আছে আগে 750, সেই 750 আগে লিখতে হবে। তাহলে আমরা দেখো এখানে লিখে নিলাম 750 12 টাকা করে 9000। এরপরে দেখো যেটা আমি ক্রয় করেছি সেটা আমার উদ্ধৃতি লিখতে হবে 710 টাকা রেটে 7000। তার মানে এখন তোমার কাছে আবার দুই রেটের পণ্য আছে, একটা হলো 750 একক 700 একক, একটা 12 টাকা রেটের একটা 10 টাকা রেটের। এখন আমরা দেখি 24 তারিখ লিখবো আমরা 24 মাল ইস্যু 650 একক 650 একক। এখন 650 একক তোমার কাছে কত আছে 750, তাহলে তোমার কাছে ক্যাপাসিটি আছে 750 এক নম্বরে, তাকে দিতে হবে 650। তুমি কি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। তোমার কাছে 100 টাকা আছে, তুমি 70 টাকা দিয়ে ক্রয় করেছো, তাহলে 70 টাকা দিতে হবে। তোমার কোনো ঝামেলা নাই, এই পকেট থেকে আর অন্য পকেটে যেতে হবে না। তাহলে আমরা দেখবো এখন কি করছে এখানে ইস্যু করেছে, তাহলে লিখবো এখানে ইস্যু ইস্যু কতগুলা 650। এখন দেখো আমি যদি 750 থেকে ইজিলি 650 দিতে পারবো, এই জন্য সরাসরি আমরা লিখে দিব কোন ঘরে ইস্যুর ঘরে 650। এটা কত টাকা রেটে পণ্য ছিল 12 টাকা 12 টাকা করে ছিল। তাহলে আমার দাম কত আসে 9000 থেকে 1200 বাদ দিলে 7800, এখানে হবে 7800। তোমরা অবশ্যই ক্যালকুলেটর করে নেবে, যে তোমার ক্যালকুলেটর নয় আমি অন্যভাবে একটু কৌশলে করে নিয়েছি ক্যালকুলেশন। তাহলে এখানে কত আসতেছে 7800। এখন তোমার কাছে পণ্য ছিল 750, দিয়ে দিয়েছো 650, উদ্ধৃত করে আর থেকে যাবে এখানে 100, এটা মূল্য কত 12 টাকা, এই হলো 1200। এটা আমি হিসাব করেছিলাম 1200 আর হলো 7800 যোগ করে কত হয় 9000। এটাই হলো টেকনিক, তোমরা অবশ্যই ক্যালকুলেটর করে নেবে। তাহলে এখন আমরা দেখব আবার এখানে উদ্ধৃত রয়ে গেছে 710 টাকা করে 7000। এরপরে আমরা দেখি 27 তারিখ কি বলেছে। 27 তারিখ 10 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 30 একক। তার মানে কি 10 তারিখ, কোথায় 10 তারিখ এই যে ইস্যু, দেখি ইস্যু কৃত পণ্য ফেরত অথবা বিক্রয় ফেরত, যা লিখো ইস্যুকৃত পণ্য ফেরত অথবা বিক্রয় ফেরত। কতগুলো ফেরত এসেছে তুমি দেখো, যখন ইস্যু করেছিলে কমে গিয়েছিল, এখন কি করতে হবে বাড়াতে হবে। তাহলে বাড়াও 30 একক। তাহলে 30 একক তুমি কত টাকা রেটে করবে? কারণ এখানে তুমি দুটো ইস্যু করেছিলে, একটা 20 টাকা রেটে একটা 12 টাকা রেটে। এখন যদি না বলা থাকে, কিছু না বলা থাকে, তাহলে সর্বশেষ ইস্যুকৃত অর্থাৎ সর্বশেষ ইস্যু কত করেছিলে 200 করে। কারণ তোমার দেখো তোমার কাছে পণ্য 200 রয়ে গেছে, এখানে এগুলো রয়ে গেছে। তার মানে যদি রেট এবং ডেট না বলা থাকে তাহলে সর্বশেষ ইস্যু কত, যদি তারিখ এবং হার বা দর যদি না বলা থাকে তাহলে সর্বশেষ ইস্যুকৃত। এখানে তারিখ বলা আছে কিন্তু দর বা হার বা রেট বলা নেই, এজন্য কি করতে হবে সর্বশেষ কত করেছিলে এই যে 12 টাকা, এখানে 12 টাকা করে নিতে হবে। ক্লিয়ার? সর্বশেষ 12 টাকা করে যদি নাও তাহলে দেখো এই 12 টাকা কত আসে 3 × 36 360 টাকা। এখন তোমার কাছে উদ্দেশ্য কি আগে ছিল 100, দেখো যে রেট মিলে গেছে কিনা, অবশ্যই মিলে গেছে। যদি মিলে যায় নতুন করে এখানে সারি বাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু একই রেট আমরা লিখব। তাহলে এখানে আগে ছিল 100 আর হলো 30, তার যোগ করে কত হয় 130। আগে ছিল 100
নতুন করে পেলাম কত 30 130 কেন যোগ করলাম রেট একই তারপর তুমি যদি বলো আমি নিচে নিচে লিখবো কোনো লাভ নেই একই রেট আমরা এটাই লিখে নিব তাহলে 130 এটা রেট কত 12 টাকা করে তাহলে দাম কত আসে এখন যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে গুণ করে নিবা সহজে না থাকলে তাহলে কিভাবে যোগ করবা এখানে ছিল 1200 আর হলো 360 তা যোগ করো কত হয় তাহলে 1560 টাকা আচ্ছা আর এখানে যা আছে তাই থাকবে 710 টাকা করে 7000 সর্বশেষ কি বলছে 31 তারিখ সমাপনী মজুদ 300 একক এখন দেখো তোমার কাছে সমাপনী মজুদ মানে কি তোমার কাছে সর্বশেষ যেটা থাকবে সেটা হলো 300 একক বলা আছে তাহলে যা বলতেছিলাম দেখো এখন এখানে কি লিখো ঘাটতি ঘাটতি কেন লিখলাম কম করেছে আমি আবার বলছি তোমার উদ্ধৃতিতে বলা আছে 130 একক আর হলো 700 একক কিন্তু তারা দিয়ে দিয়েছে তোমার কাছে আছে 300 একক এর বেশি নাই কিন্তু তোমার উদ্ধৃতিতে কত আছে 130 আর 700 আর বাকিগুলো নেই সেগুলো কি হয়েছে ঘাটতি হয়েছে তার মানে ইস্যু করে চলে যাবে ইস্যু বাকিগুলো কি হয়েছে ঘাটতি করেছে ইস্যু করে চলে যাবে এখন আমার তো 300 একক আর বাকি যা আছে এই 300 রাখতে হবে আর সবগুলো কি করতে হবে ঘাটতি পড়ে গেছে তাহলে প্রথম কত আছে 130 দেখো ঘাটতি লিখা শুরু করে 130 কত টাকা করে 12 টাকা করে 1560 টাকা এরপরে দেখো 300 রাখো তাহলে 400 700 আছে এখানে 700 থেকে 300 হাতে রাখলে থাকে কত 400 এখানে দিল 400 10 টাকা করে 4000 এটা রইল কত তোমার 300 তাহলে কত আসে দেখো 300 রেখে যেটা সমাপনী মজুদ পণ্য পড়বে সেটা রেখে বাকিগুলো কি করতে হবে ঘাটতি দেখাতে হবে অর্থাৎ আমার কি হয়েছে ঘাটতি হয়েছে তাহলে ঘাটতির ক্ষেত্রে আমরা জানি ইস্যু করতে গেলে অবশ্যই ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ প্রথমে আমার যে মালটা এখন আছে সেই টাকাকে প্রায়োরিটি দিতে হবে তারপর কি করতে হবে নেক্সট আমরা পরের যে মাল আছে সেখানে যাব যে সেখান থেকে দিব তার মানে প্রথম আছে আমার 130 আমার রাখতে হবে 300 আর বাকি সব দিয়ে দিতে হবে তাহলে 130 আমি দিয়ে দিলাম আর করে 1560 টাকা এখন আমার কাছে কত হলো 700 আমার উদ্বৃত্ত কত আছে 300 বলা আছে 300 তাহলে আমার কি করতে হবে বাকিগুলো দিয়ে দিতে হবে তাহলে বাকি হলো 400 এই হলো 10 টাকা করে 4000 আমরা দিয়ে দিলাম এই হলো 300 হয়ে গেল এটা আমরা ক্লোজ করে দিব 3000 এইখানে সর্বশেষ এখানে দর বা রেট লেখার প্রয়োজন হয় না তাহলে এই ছিল সাধারণত কি ফিফু পদ্ধতিতে তোমার মাল খতিয়ান প্রস্তুত করা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তারপর আমি শুরু থেকে আবার একটু বলে দিচ্ছি ফিফু অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট যে মাল আগে আসবে সে মালই আগে ছাড়তে হবে একটি উদাহরণ দিয়ে বলি বিয়ে বাড়িতে যে পাতিলের খাবার আগে রান্না করা হয় সেই পাতিলের খাবার কি করা হয় আগে সার্ভ করা হয় এক পাতিল শেষ নেক্সট আর পরের পাতিলে যাওয়া হয় এভাবে কি করা হয় সবগুলাই শেষ পর্যন্ত শেষ করা হয় তাহলে সেম একইভাবে আমার কাছে যে পরিমাণ গোডাউনে পণ্য থাকবে সেখান থেকে আমার কি করতে হবে প্রথমে যে মালটা আমার কাছে আছে সেই মালটা আগে দিয়ে দিতে হবে এবং যে মালটা আমার কাছে আগে আসে সেই মালটা আগে দিতে হবে অর্থাৎ আগে সারার পদ্ধতি অর্থাৎ আগের মাল আগে সারার পদ্ধতি আগের মাল আগে সারার পদ্ধতি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট তাহলে আমি দিয়েছিলাম 1 2 3 4 এভাবে যদি থাকে তাহলে উপর থেকে নিচ দিকে প্রথম যাবে 1 থেকে তারপর 2 থেকে তারপর 3 থেকে
এটুকু আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি ঘাটতি নিয়ে আরেকটু বলে দিচ্ছি। তোমার কাছে সর্বশেষ বলা আছে 300 একক পণ্য রয়েছে, তাহলে কিন্তু তোমার কাছে দেখা যাচ্ছে এ একক পণ্য রয়েছে, আর বাকি যেগুলো আছে এগুলো অবশ্য তোমার কাছে কি নাই, তার মানে কি ঘাটতি ইস্যু হয়ে গেছে, কোনো না কোনো কারণে কি হয়ে গেছে, ইস্যু হয়ে গেছে। এখন তোমার কাছে 10টি কলম ছিল, তুমি 10টি কলম রেখে দিয়েছো, 10টি কলমের মধ্যে তোমার কাছে থাকার কথা 10টি, কিন্তু 1-2 ঘন্টা পরে বা একদিন পরে দেখলে সেখানে কলম আছে 4টি আর 6টি নাই। তার 6টি কি হয়েছে, ঘাটতি হয়েছে, কেউ নিয়েছে অথবা তুমি ভুলে কোথাও রেখে এসেছ। সবশেষ কথা হলো তোমার কাছে আছে, আর যা নেই, যা হারিয়েছ সেগুলো কি আমার ঘাটতি দেখাতে হবে, কম পড়েছে, এই জন্য আমরা আগের মাল আগে এখানে ঘাটতি দেখালাম। তাহলে যে 6টি কলম ঘাটতি ছিল, একইভাবে এখানেও তোমার রাখতে হবে 300, আর বাকি যা আছে সবগুলো ঘাটতি দেখিয়ে কি করতে হবে, হিসাব ক্লোজ করে দিতে হবে। তাহলে এই ছিল তোমার ফিবু পদ্ধতিতে মাল প্রস্তুত করা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমার সাজেস্ট হলো তোমরা এই অঙ্কটা আজকে দেখলে এবং বুঝতে পারলে আধা ঘন্টা বা 20 মিনিট বা 1 ঘন্টা, যদি বেশি হয় 1-2 ঘন্টা পরে গিয়েও হলে আজকে এই অঙ্কটা তুমি না দেখে আবার করার চেষ্টা করবে, আবার দেখো যে করতে পারো কিনা, যদি সমস্যা হয় সেটা তুমি সমাধান দেখো, আমি যে ভিডিও করেছি সেটা দেখো যে কিভাবে এখানে এভাবে ব্যালেন্স হলো বা এইভাবে ইস্যু করলাম, এইভাবে আমার মাল প্রাপ্তি ঘটলো, এগুলো লিখলাম, এগুলো তোমরা দেখো, যখন সমস্যা হবে দেখে নিবে। আজকে যে তোমরা যেটা দেখলে এই অঙ্কটা আবার করবে, এটা করা শেষ হয়ে গেলে নতুন কোনো অঙ্ক বই থেকে তোমরা করে নেবে। এই আশা ব্যক্ত করে আজকে আমি বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।